খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। হাদির হত্যাকারীদের নাম গোপন রাখতে চাপ দিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্ফোরক মন্তব্য মমতার। কোনো প্রতিক্রিয়া দেখায়নি মোদী সরকার। পশ্চিমবঙ্গে ক্ষমতা হারিয়ে ভাঙন শঙ্কায় মমতার দল তৃণমূল। ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নারীদের সরকারি বাসে ভাড়া ফ্রি করল শুভেন্দু সরকার। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। মধ্যপ্রাচ্যের ৮ দেশে ২০ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত। ইউক্রেনের আবাসিক ভবন ও জ্বালানি স্থাপনায় দফায় দফায় হামলা রাশিয়ার। প্রাণ গেছে অন্তত ১২ জনের। আজ আরও হামলার সংখ্যা জেনুসকে। এবং নিরাপত্তা হুমকি ঠেকাতে চীনের বিরুদ্ধে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তাইওয়ান। চীন সাগরের দ্বীপগুলো রক্ষায় রোবট কুকুর মোতায়েন। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সাথে আছে রঞ্জিত শেখার। এতক্ষণ সংবাদ শিরোনাম দেখছিলেন, এখন জানাবো সব বিস্তারিত। কাকে দিয়ে বাংলাদেশের শরীফ ওসমান হাদিকে হত্যা করিয়েছে তার সব কিছু জানেন। ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারকে ইঙ্গিত করে এমন বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হত্যাকারীর নাম গোপন করতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে চাপ দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন তৃণমূল সভানেত্রী। ক্ষমতা হারানোর পর প্রথমবার রাজনৈতিক কর্মসূচিতে এমন দাবি করেন মমতা। বিধানসভার নির্বাচনে পরাজয়ের প্রায় ১ মাস পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ভরাডুবির পর ভারতের ক্ষমতাসীন বিজেপিকে নিয়ে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী। মঙ্গলবার পূর্ব ঘোষিত ধর্ণা কর্মসূচিতে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার অভিযুক্তদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। হাদি হত্যার প্রসঙ্গে মমতা দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে হত্যাকারীর নাম গোপন রাখতে চাপ দিয়েছিলেন। শোচনীয় পরাজয়ে ক্ষমতা হারানো তৃণমূল নেত্রীর দাবি, ভারতের জাতীয় স্বার্থে ওই সময় চুপ থেকেছিলেন তিনি। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পট পরিবর্তন হলেও হাদি হত্যার নেপথ্যের আরও অনেকের নাম জানেন বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর আশঙ্কা, হাদি হত্যার মূল পরিকল্পনাকারীর নাম প্রকাশ করলে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়ার পাশাপাশি বাংলাদেশে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আর তাই এখনই নামটি বলতে চান না তিনি। যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি ভাঙে ৭,০০০ লোক, আমি নিজে ফোন করে তোমাদের যেতে বলি। দীর্ঘ ১.৫ দশকের শাসনের অবসান ঘটিয়ে গেল মাসে পশ্চিমবঙ্গের মসনদ হারায় তৃণমূল। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক বক্তব্য ভারতের রাজনীতি তো বটেই, সীমান্ত পেরিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলেও নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর প্রথম দলীয় কর্মসূচিতে বাংলাদেশের হাদি হত্যা নিয়ে ভারত সরকারের সংশ্লিষ্টতার ইঙ্গিতের পাশাপাশি নিজের দল ভাঙার চেষ্টার অভিযোগ তুলেছেন মমতা। তার দাবি,
তৃণমূল কংগ্রেস ভাঙতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি, বাস্তবতাও অনেকটা তাই। টানা 15 বছর ক্ষমতায় থাকলেও ক্ষমতা হারানোর পর এখন নেত্রীকেই ছেড়ে যাচ্ছেন খোদ কেন্দ্রীয় নেতারা। দলের ভেতরের অস্থিরতাও ক্রমশ আসছে প্রকাশ্যে। প্রশ্ন উঠেছে, তবে কি কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস হওয়ার সেই পথেই এগোচ্ছেন তারা? বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে হাদি হত্যা ঘিরে বিস্ফোরক তথ্য দিয়ে নতুন করে ভারতের রাজনীতিতে উত্তাপ ছড়ালেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, শুধু হাদি হত্যায় নয়, ক্ষমতাসীন মোদী সরকার এখন তৃণমূলকেও ভাঙতে মরিয়া, এমনটাও অভিযোগ তার। আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য, আমি বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। মমতার গদি ছাড়ার 1 মাস যেতে না যেতেই অবশ্য মিলছে অভিযোগের বাস্তবতাও। কারণ ক্ষমতায় থাকাকালে মমতার এক ডাকে হাজির হতেন প্রায় সব বিধায়ক, কিন্তু নির্বাচনে পরাজয়ের পর বদলে গেছে সেই ছবি। সম্প্রতি দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে ডাকা বৈঠকে অংশ নেন মাত্র 21 জন, যেখানে থাকার কথা 80 জনের। অনুপস্থিতদের উদ্দেশ্যে ক্ষোভ ঝেড়ে তাদের মীর জাফর বলেও আখ্যা দেন মমতা। সূত্র বলছে, মমতা যখন বৈঠক ডাকেন ঠিক তখন বিদ্রোহী নেতারাও বৈঠকে বসেন আরেকটি স্থানে। সেই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিলেন তৃণমূলের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। পরে তাদের দুজনকেই বহিষ্কার করেন মমতা। দলের একাংশের দাবি, নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই তৃণমূলে, আর সেই ক্ষোভই ধীরে ধীরে পুঞ্জীভূত হচ্ছে। ভাঙনের আশঙ্কা আরও উস্কে দিয়েছে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিতর্ক। অভিযোগ উঠেছে, বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম সমর্থন করে যে প্রস্তাব জমা দেওয়া হয়েছিল তাতে একাধিক বিধায়কের স্বাক্ষর জাল হতে পারে। সেই অভিযোগের তদন্তে ইতোমধ্যেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। তৃণমূলের ভেতরের এসব সংকট প্রকাশ্যে আসায় প্রশ্ন উঠছে, এটি কি ইতিহাসেরই পুনরাবৃত্তি? কারণ একসময় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গড়ে রাজনৈতিক উত্থানের পথ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 3 দশক পর সেই তৃণমূল কংগ্রেসই এখন অভ্যন্তরীণ সংকটের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে। ইফফাতিরা, স্টার নিউজ। দর্শক, পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে ক্রমশই উত্তাপ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। হাদি হত্যা নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্য, এ নিয়ে ভারত সরকারের সংশ্লিষ্টতার ইঙ্গিত, সেই সাথে তৃণমূল কংগ্রেস ভাঙার চেষ্টা সহ নানা ইস্যুতে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্তই হচ্ছে। এসব বিষয়ে আরও তথ্য জানবো। আমাদের সহকর্মী পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছেন সুজিত দুয়ারি। সুজিত, আপনাকে স্বাগত, এবং আপনার কাছ থেকে জানতে চাইব যে হাদিকে কাকে দিয়ে হত্যা করিয়েছে সব জানেন বলে দাবি করেছেন মমতা। আর 2 আসামিকে গ্রেপ্তারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বলেছিলেন রাজ্যের বাইরে যেন ঘটনাটি না ছড়ায়। মানে তখন মুখ্যমন্ত্রী মমতা ক্ষমতায় ছিলেন বলে কি চুপ ছিলেন? এখন তিনি ক্ষমতার বাইরে, এই জন্যে তিনি এই সমস্ত বিষয়ে কথা বলছেন। বিষয়টা আদৌ কতটা সত্য? বিজেপি নেতা যারা রয়েছেন তারা বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করছেন? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে মমতার এই যে বক্তব্য, গতকাল যে বক্তব্য দিয়েছিলেন কন্যামঞ্চ থেকে, অবস্থান বিষয় মঞ্চ থেকে, সেই মন্তব্য শুধু কি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, নাকি এর পেছনে কূটনৈতিক কোনো কারণ রয়েছে, সেটা কিন্তু স্পষ্ট জানা যাবে তিনি সমস্ত কথা তার স্পষ্ট করলে। অর্থাৎ তিনি যে কথা বলেছেন সেটা কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, তার কথার মধ্যেও যথেষ্ট ধোঁয়াশার চিহ্ন রয়েছে। পরিষ্কার করে তিনি কিন্তু বলতে চাননি। তিনি বলছেন যে আমি জানি কে কাকে দিয়ে খুন করিয়েছে, বা অর্থাৎ সাংবাদিকরা তখন কিন্তু ওই অডিওতে দেখতে পাবেন, সাংবাদিকরা বলছিলেন যে আপনি নাম বলুন, নাম বলুন, বলছেন না কেন, নাম বলুন। তিনি বললেন না, অর্থাৎ তিনি গোপনীয়তা রক্ষা করলেন। তিনি এখন বর্তমানে সাবেক মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী দায়িত্বে যখন ছিলেন তখন তিনি গোপনীয়তা রক্ষা করেছিলেন, এখন সাবেক হয়েছেন, এখন তিনি করছেন। তবে বিজেপির কাছে কিন্তু তার পতন হয়েছে, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হয়েছে। তিনি কেন মুখ খুলছেন না, কেন খোলসাভাবে বললেন না? তাহলে কি তিনি কোনো একটা গিমিক ছড়ালেন? সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে যথেষ্ট কিন্তু কোণঠাসা হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিজেপি। একের পর এক তাদের যে দলীয় বিধায়করা, তারা কিন্তু তার থেকে মুখ সরিয়ে নিচ্ছে। সে মতো অবস্থায় দলের কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা,
কোথাও রেলের হকারদের উচ্ছেদ, সমস্ত বিষয় নিয়ে তিনি পথে নেমেছেন, প্রতিবাদ কর্মসূচি করছিলেন। সেখানেই হঠাৎ করে তিনি নাম না করে একটি খুনের কথা বললেন বাংলাদেশে, এবং সেই খুনের ঘটনায় বললেন মেঘালয় থেকে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতী এসেছিল, এসটিএফ পশ্চিমবঙ্গকে গ্রেপ্তার করেছে। সুতরাং সেটা ধরে নেওয়াই যায় যে এই ঘটনার সঙ্গে কিন্তু হাদির ঘটনার জড়িত রয়েছে। কারণ হাদির ঘটনার ক্ষেত্রে খুনিরা, অর্থাৎ এই যে ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন, এই দুজন কিন্তু একেবারে মেঘালয় সীমান্ত থেকে এদেশে এসেছিল, এবং মেঘালয় সীমান্ত থেকে তাদেরকে এদেশে আসার ক্ষেত্রে সহযোগিতা করেছিল ফিলিপ সাংমা। এই ফিলিপ সাংমা কিন্তু বর্তমানে তিনি মেঘালয়ের বাসিন্দা, তিনি বর্তমানে রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে। অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা তাদের কিন্তু গ্রেপ্তার করেছিল মার্চ মাসের 12 তারিখে তাদেরকে গ্রেপ্তার করে। তার আগে গ্রেপ্তার করা হয় ফয়সাল আলমগীরকে, তাদেরকে মার্চ মাসের 8 তারিখে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ কলকাতা পুলিশের সেখানে কিন্তু তারা বনগা থেকে গ্রেপ্তার করেছিল ফয়সাল আলমগীরকে, এবং নদিয়া থেকে, পাশাপাশি একেবারে সীমান্তবর্তী উত্তর 24 পরগনার বনগা এবং উত্তর 24 পরগনার গা লাগোয়ায় রয়েছে এই নদিয়া সীমান্ত, সেই সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল ফিলিপ সাংমাকে। অর্থাৎ ফয়সাল আলমগীরকে গ্রেপ্তারের পর তাদেরকে জেরা করে 8 তারিখ গ্রেপ্তার করা হলো, তাদেরকে জেরা করে 12 তারিখে সাংমাকে গ্রেপ্তার করা হলো। তাদের এই মামলা কিন্তু চলছিল একদম এসটিএফ এর আওতায় কলকাতায়, এবং সেখানে দেখা গেল সাংমাকে কিন্তু দমদম সেন্ট্রাল জেলে সেখানে রাখা হয়েছে, এবং পরবর্তীতে সেই আলমগীর এবং ফয়সালকে তারা কিন্তু এনআইএ নিয়ে যায় দিল্লিতে। এনআইএ যেখানে উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে, যেখানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ তারা তদন্ত শুরু করেছে। মূলত এনআইএ তদন্ত করলে যেটা দেখা যায় যে এনআইএ এর নিজস্ব লকআপ রয়েছে, সেখানে তদন্ত চলাকালীন তাদেরকে রাখতে পারে এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে। এনআইএ কেন নিয়েছে তাদের কাছে? এনআইএ নেওয়ার পেছনে মূলত কয়েকটি কারণ রয়েছে। যেহেতু তারা একেবারে তার কাটা পেরিয়ে এসছে, পালিয়ে এসছে বাংলাদেশ থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে এই দেশে ভারতে আসার কোনো দেশদ্রোহিতার ঘটনা ঘটানোর জন্য এসেছিল কিনা, সমস্ত কিছু কিন্তু তদন্তের জন্যই কিন্তু এনআইএ তাদের দায়িত্বভার নিয়েছিল। সুজিত, আপনার কাছে আরেকটু জানতে চাবো, আপনি বলছিলেন যে ওসমান হাদির আসামিদের অ্যারেস্ট করা হয়েছে এবং তারপর যে প্রক্রিয়াগুলো হচ্ছে এটা নিয়ে নিশ্চয়ই একটু ভালো উদ্যোগই বলা যায়, কিন্তু বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেয়া ভারতে এবং হাদি হত্যার ঘটনার এই যত দূর এবং মমতার এই মুহূর্তে এসে মমতার যে ইঙ্গিত, এ নিয়ে কি বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন পড়ার আশঙ্কা আছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইঙ্গিত, সেটা আগেও বললাম, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাকি তার যুক্তিযুক্ত রয়েছে, তিনি কিন্তু স্পষ্ট করে নিজের বক্তব্য প্রকাশ করেননি। তিনি বলেছেন যে আমি পালিয়ে যাওয়ার লোক নই, এবং আকার ইঙ্গিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন। যদি একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে বোঝা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর একটা সরকার পতন হয়েছে, এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু 18 মাস ছিল। পরবর্তীতে স্থায়ী সরকার গঠন হওয়ার পর্যন্ত তারা কিন্তু পালিয়ে গিয়ে গঠন হওয়া পর্যন্ত কিন্তু এখন গঠন হয়েছে, এখন বর্তমানে স্থায়ী সরকার রয়েছে। তবে এই যে সরকারের পরপর পরিবর্তন, পালিয়ে যাওয়ার কথা, তিনি কি কোন ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কিন্তু স্পষ্ট করে কিছু জানান, অর্থাৎ তিনি বলছেন আমি জানি আমাকে চুপ থাকতে বলা হয়েছিল, তাই আমি চুপ রয়েছি। অর্থাৎ তিনি চুপ কেন রয়েছেন, কি জানেন, কি তিনি আড়াল করার চেষ্টা করছেন, সেটা তিনি নিজে বলতে পারবেন। তবে এই বক্তব্য নিয়ে ভারতীয় রাজ্য রাজনীতির কেউ কিন্তু কোনো রকম মাথা ব্যথা দেখাচ্ছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও অনেক ধরনের মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের কোনো যৌক্তিকতা ছিল না। এক্ষেত্রে এসটিএফ তদন্ত করেছিল মাত্র কয়েকদিন, তারপরে সেই এনআইএ নেওয়ার পর সেখানে কি তদন্ত প্রক্রিয়া চলছে, সেখানে তাদেরকে জেরা করে কি তথ্য পাওয়া গেল, সেটা কিন্তু একেবারে সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। কারণ ভারত সরকার তারা কিন্তু দেখতে চাইছে মূলত যে অনুপ্রবেশ যেভাবে করে এসেছে এই দুষ্কৃতীরা, যেহেতু বাংলাদেশে বড় একটা খুনের সঙ্গে যুক্ত, এদেশে আসার পর তাদের কোনো অ্যাক্টিভিটি রয়েছে কিনা, কোনো ভারত বিরোধী কার্যকলাপ রয়েছে কিনা দুষ্কৃতীদের,
সেটা কিন্তু দেখা হচ্ছে। মূলত তাদেরকে যে দেশ বিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত করছে। প্রকৃতপক্ষে বলা যায় যে হাদি হত্যার মামলাটা কিন্তু বাংলাদেশের ঘটনা। বাংলাদেশ সরকার, বাংলাদেশের খন্দকার সংস্থা তারা বিচার করছে। সুতরাং এই বিষয়ে এনআই এর কোনো বিষয় নেই, এনআই শুধু এদেশের বিষয়, ভারতের বিষয় দেখছে। সুজিত, আপনার কাছ থেকে আরেকটু খোঁজ খবর নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই হাদি হত্যা প্রসঙ্গ টানলেন তখন তার নিজের দলেরই ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে, ক্ষমতায় সে নেই। এটা কি কোনো রাজনৈতিক স্ট্যান্ডবাজি কিনা, কি মনে হচ্ছে? এটাই কিন্তু একটা জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় কি, ভারতবর্ষ তো বিশাল একটা বড় বিষয়, সেখানে অনেক রাজনৈতিক দল রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতার যেহেতু একেবারে ভরাডুবি হয়েছে, 1 মাস আগেই ভরাডুবি হয়েছে, নতুন সরকার গঠন আগামীকাল, সেটা কিন্তু 1 মাস পূর্ণ হবে, নতুন সরকারের শপথ গ্রহণের এই কয়েকদিন বাদে 1 মাস পূর্ণ হবে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত এই যে দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, সমস্ত কিছুর পরে প্রথমবার প্রকাশ্যে এলেন এবং ওয়াই চ্যানেলে বিক্ষোভ করলেন। এই বিক্ষোভ কর্মসূচিতে থেকেই তিনি হঠাৎ কেন বাংলাদেশের একটা হত্যা মামলা নিয়ে বলতে গেলেন? তিনি কোথাও কি একটা সেন্টিমেন্ট নেওয়ার চেষ্টা করছেন, কোথাও কি তার জমি ফেরানোর চেষ্টা করছেন, আবার কোথাও কি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকারকে? তিনি কি বলতে চাইছেন স্পষ্ট হয়ে কিন্তু তিনি বলছেন না। তিনি বলছেন যে আমি সমস্ত কিছু জানি, আমি তথ্য ভান্ডার আমার কাছে রয়েছে, কিন্তু তিনি স্পষ্টভাবে বলছেন না। সাংবাদিকরা জিজ্ঞেস করলেও তিনি বলছেন না। কেন বলছেন না সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। সুজিত, যত সময় গড়াবে বিষয়টা আরো স্পষ্ট হবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সুজিত দোয়ারি। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে বাংলাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করলেও ভারতের মূলধারা সংবাদ মাধ্যমগুলো এখনও নীরব। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে তেমন কোনো প্রতিবেদনই প্রকাশ করেনি গণমাধ্যমগুলো। একই সঙ্গে ভারত সরকারের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। হাদি হত্যার প্রধান 2 আসামি ও সহায়তাকারী বর্তমানে ভারতের কারাগারে বন্দী রয়েছেন। তারা হলেন হামলাকারী ফয়সাল করিম মাসুদ, আলমগীর শেখ এবং তাদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা। সর্বশেষ তথ্য অনুযায়ী ফিলিপ সাংমা বর্তমানে কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। অন্যদিকে মামলার প্রধান 2 আসামি ফয়সাল ও আলমগীরকে ভারতের রাজধানী দিল্লির একটি কারাগারে রাখা হয়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA এই মামলাটির দায়িত্ব গ্রহণ করায় তাদের কলকাতার জেল থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। এদিকে পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি বাসে নারীদের ভাড়া ফ্রি করল বিজেপি সরকার। সোমবার থেকে রাজ্যের সরকারি পরিবহন ব্যবস্থায় এই সুবিধা কার্যকর করেছে শুভেন্দু অধিকারী সরকার। বাস কন্ডাক্টরের আধার কার্ড এবং স্বাস্থ্য কার্ড সহ 12 ধরনের সরকারি পরিচয়পত্রের যে কোনো একটি দেখালেই মিলছে বিনামূল্যে যাতায়াত সুবিধা। লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা পাবেন রাজ্যের নারী যাত্রীরা। পশ্চিমবঙ্গে নারীদের জন্য চালু হলো সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা। 1 জুন থেকে এই সুবিধা চালু করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এসি এবং নন এসি লোকাল বাসই শুধু নয়, দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা পাবেন রাজ্যের নারীরা। তবে দেখাতে হবে বৈধ পরিচয়পত্র। কন্ডাক্টরকে বৈধ পরিচয়পত্র দেখালেই নারী যাত্রীদের মিলবে 0 ভ্যালু টিকিট। এই টিকিটের জন্য কোনো মূল্য পরিশোধ করতে হবে না। এমন সুবিধা পেয়ে সন্তুষ্ট যাত্রীরা। তবে বিনামূল্যে ভাড়াসহ পর্যাপ্ত সিটিং সুবিধার দাবি জানান অনেকে। আমি ভেবেছিলাম যে আজ হয়তো কোনো প্রবলেম হতে পারে, কিন্তু দেখছি না, আগে থেকে একটা আলাদা কাউন্টার খোলা হয়েছে সরকারি টিকিটটা বিনামূল্যে দেওয়ার জন্য। সরকারি বাস ফ্রি করেছে মহিলাদের জন্য, সবটাই ঠিক আছে, কিন্তু মহিলাদের সুরক্ষিতভাবে পৌঁছতে পারে এটাই আমি সরকারকে বলবো যেন রাখে। মহিলাদের জন্য সিট যেন থাকে, কারণ এর জন্য মহিলারা যদি সিট না পায় তাতে কোনো লাভ হবে না ফ্রি করে। সরকারি নির্দেশনা অনুযায়ী আধার কার্ড, স্বাস্থ্য কার্ড সহ 12 ধরনের সরকারি পরিচয়পত্র গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে যে কোনো একটি সঙ্গে থাকলেই নারীরা বিনামূল্যে এই পরিষেবা পাবেন।
পরবর্তীতে নারী যাত্রীদের জন্য চালু হবে স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড ব্যবস্থা পুরোপুরি চালুর আগ পর্যন্ত বিকল্প পদ্ধতিতেই এই পরিষেবা চলবে। বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি ছিল তারা ক্ষমতায় এলে নারীদের বিনামূল্যে সরকারি বাস যাত্রার সুবিধা দেবে। ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। কাজী শাহরিন, স্টার নিউজ। এবারে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা। কৌশলগত হরমুজ প্রণালী ও কেশম দ্বীপকে ঘিরে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ এবং চলমান কূটনৈতিক আলোচনাকে আরও জটিল করে তুলেছে। এর মধ্যে কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির গণমাধ্যম জানিয়েছে হরমুজ প্রণালী অতিক্রমের জন্য আবেদন ব্যবস্থা পুরোপুরি চালু করা হয়েছে। হরমুজ প্রণালী ও কেশম দ্বীপকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দাবি, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর সংঘর্ষের সূচনা। আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র কেশম দ্বীপের দক্ষিণে তাদের একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি মার্কিন বিমান ঘাঁটি, বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর এবং অঞ্চলে অবস্থানরত সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালায়। এসব দাবি সরাসরি অস্বীকার করেছে সেন্টকম। মার্কিন বাহিনীর দাবি, ইরানের কোনো হামলায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি এবং সব মার্কিন স্থাপনা নিরাপদ রয়েছে। মঙ্গলবার মার্কিন বাহিনী একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র একটি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে আঘাত করছে। যুক্তরাষ্ট্রের দাবি, বতসোয়ানার পতাকাবাহী MT লেক্সি নামের ওই জাহাজটি ইরানের দিকে যাচ্ছিল এবং সতর্কবার্তা অমান্য করায় সেটিকে অচল করা হয়। অন্যদিকে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে কয়েকদিন ধরে দুদেশের মধ্যে বার্তা আদান প্রদান বন্ধ রয়েছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আলোচনা এখনও চলমান। এছাড়া কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার নিশ্চয়তা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনাই এখন ওয়াশিংটনের প্রধান শর্ত। Iran is being sanctioned because they've highly enriched uranium. Iran is being sanctioned because of their nuclear activities. এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির গণমাধ্যম জানিয়েছে প্রণালী অতিক্রমের জন্য আবেদন ব্যবস্থা পুরোপুরি চালু করা হয়েছে। ইফফাতিরা, স্টার নিউজ। যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত 20টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এ খবর দিয়েছে বিবিসি। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের হামলার পরিধি যতটা ব্যাপক বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র, প্রকৃত ক্ষতি ছিল তার চাইতেও অনেক বেশি। মার্কিন স্থাপনাগুলোর সেই ক্ষতির চিত্র বলছে, তেহরানের পাল্টা হামলা ছিল অনেক বেশি নিখুঁত ও অনেক বেশি ব্যাপক। গেল 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের 8টি দেশে একযোগে হামলা চালায় ইরান। এসব দেশে থাকা মার্কিন স্থাপনা, বিশেষ করে সামরিক কাজে ব্যবহৃত লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ও রাডার। বিশ্লেষকরা বলছেন, মার্কিন স্থাপনাগুলোতে ক্ষয়ক্ষতির যে চিত্র দেখা গেছে তা থেকে বোঝা যায় তেহরানের পাল্টা হামলা মার্কিন কর্মকর্তাদের স্বীকারোক্তির চেয়ে অনেক বেশি নিখুঁত ও ব্যাপক। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 20টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছে বিবিসি। ক্ষতিগ্রস্ত মূল্যবান লক্ষ্যবস্তুর মধ্যে আরব আমিরাতের আল রুয়াইস ও আল সাদার এবং জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা 3টি অত্যাধুনিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যাটারি সিস্টেম রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের মাত্র 8টি ব্যাটারি রয়েছে। এই ব্যবস্থা তৈরি করতে প্রায় $100 কোটি খরচ হয়। প্রতিটি ব্যাটারি পরিচালনায় প্রায় 100 জন সেনার একটি দল প্রয়োজন। আর এটি থেকে উৎক্ষেপণ করা প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মূল্য প্রায় $1.27 লাখ। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ইরানের হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী ও নজরদারি বিমানের ব্যাপক ক্ষতি হয়েছে।
কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প আরিফজানেও হামলা চালিয়েছে ইরান। স্যাটেলাইট চিত্রে জ্বালানি মজুত রাখার ধ্বংসপ্রাপ্ত বাংকার, বিমানের হ্যাঙ্গার ও সেনাদের থাকার জায়গা শনাক্ত করেছে বিবিসি। পাশাপাশি আরিফজানে ডিফেন্স ইন্টেলিজেন্স কোম্পানি জেন্স ক্যাম্প ও স্যাটেলাইট যোগাযোগ যন্ত্রপাতির ব্যাপক ক্ষতি হয়েছে। প্যান্টাগনের হিসাবে অপারেশন অ্যাপিক ফিউরির মোট ব্যয় ধরা হয়েছে $2,900 কোটি। এ অর্থের একটি বড় অংশ ধ্বংস হওয়া সরঞ্জাম মেরামত বা প্রতিস্থাপনে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের অন্তত 42টি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে F-15, F-35, 24T MQ-9 রিপার ড্রোন এবং একটি A-10 প্লেন রয়েছে। বিশেষজ্ঞরা বিবিসিকে জানান, যুদ্ধে ইরানের হামলা ছিল অত্যন্ত নিখুঁত ও কৌশলী। তারা মধ্যপ্রাচ্য জুড়ে ঢালাও হামলার পরিবর্তে সীমিত ও নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়েছে। তাদের বেশিরভাগ হামলাই ছিল কার্যকর। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। কূটনৈতিক উপায়ে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার এই নাজুক প্রচেষ্টাকে বারবার ভেস্তে দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননে আগ্রাসনের পর বৈরুতেও সেনা অভিযানের পথে হাঁটছিল নেতানিয়াহু। এ নিয়ে ইরানের হুমকির পর নেতানিয়াহুর উপর ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। সব মিলিয়ে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন আটকা পড়েছে লেবাননের রণাঙ্গনে। ভূমধ্যসাগর উপকূলে সরু ভূখণ্ডের দেশ লেবানন, যার উত্তর ও পূর্বে সিরিয়া, দক্ষিণে ইসরায়েল এবং পশ্চিমে ভূমধ্যসাগর। দেশের উপকূলীয় সমভূমিতে থাকা লেবানন পর্বতের নাম থেকেই দেশের নাম। লেবাননের সাথে ইসরায়েলের সংঘাত সেই 70 দশক থেকে। টানা 15 বছরের গৃহযুদ্ধ ও 82 সালে ইসরায়েলের সাথে হওয়া যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে আজও লড়াই করছে লেবানন। ইসরায়েলের আগ্রাসন তখনও দেশটিকে গুঁড়িয়ে দিয়েছিল। সেই থেকে লেবানন আর ইসরায়েল এক দীর্ঘস্থায়ী সংকটের কারণ হয়ে আছে। অতীতের সংঘাতের মতো ইরান যুদ্ধেও জড়িয়েছে লেবাননের শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আন্তর্জাতিক পরিভাষায় হিজবুল্লাহ হল ইরানের প্রক্সি। ইরানে মার্কিন ইসরায়েল হামলার পর যুদ্ধে জড়ায় হিজবুল্লাহ, আর চিরশত্রু হিজবুল্লাহকে নির্মূলে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। ইরানে হামলা থামলেও লেবাননে আগ্রাসনের মাত্রা বাড়িয়ে আসছিলেন নেতানিয়াহু। ট্রাম্প প্রশাসন বারবার বলার চেষ্টা করেছেন যে লেবাননে উত্তেজনা ইরানের উপর পড়া উচিত নয়, কিন্তু ইরান বলছে লেবাননে যুদ্ধবিরতি ভাঙার অর্থ হলো ইরানেও সেটি আর বজায় না থাকা। এ বিষয়ে ইরানের তীব্র হুমকির পর নেতানিয়াহুর সাথে ট্রাম্পের উত্তপ্ত ফোনালাপের খবর এখন সবার জানা। আপাতত বৈরুত অভিযান থেকে পিছু হটছেন নেতানিয়াহু। হামলা থামিয়েছে ইসরায়েলও, ফলে টিকে গেছে ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধবিরতির উদ্যোগ। দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হলে হয়তো এ যাত্রায় ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পাবে দুর্বল সরকার ব্যবস্থার দেশ লেবানন। কিন্তু ইতিহাস বলে, যখনই ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন নেমে এসেছে তখনই আক্রান্ত হয়েছে লেবানন। লেবাননের বেলায় ইসরায়েলের যা দরকার তা কেবল অজুহাত। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। এদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ফোনালাপের এক পর্যায়ে ক্ষিপ্ত ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলে সম্বোধন করেন। ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে রক্ষা না করলে এখন তার কারাগারে থাকার কথা ছিল। মার্কিন প্রেসিডেন্ট তাকে স্মরণ করিয়ে দেন বিশ্ব এখন নেতানিয়াহুকে ঘৃণা করে এবং তার কারণে ইসরায়েলকেও ঘৃণা করে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের সেনা অভিযানের ঘোষণায় এই ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। অস্ত্র, অর্থ থেকে শুরু করে ইসরায়েলকে সবই দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মাথার উপর ছায়া হয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান যুদ্ধের ঘানি টানতে গিয়ে অনেকটা ক্লান্ত ট্রাম্প এবার রীতিমতো শাসালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। সবশেষ ফোনালাপে নেতানিয়াহুকে পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি নেতানিয়াহুকে বাঁচাচ্ছেন। তিনি না থাকলে এখন তাকে কারাগারে থাকতে হতো। লেবাননে হামলা ও দখলদারিত্ব থামাতে চাপ দেন ট্রাম্প। বলেন, শুধুমাত্র নেতানিয়াহুর জন্যই ইসরায়েলকে ঘৃণা করছে বিশ্ববাসী। তুমি একটা আস্ত পাগল। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে।
এই কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে। মার্কিন গণমাধ্যম এক্সিউসের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। লেবাননে হামলা বন্ধ করতে নেতানিয়াহুর সাথে সোমবার ফোনালাপ করেন ট্রাম্প। একই সময়ে কথা বলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিনিধিদের সাথেও। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে চলছে দুর্নীতির মামলা। সেই মামলা থেকে তাকে রেহাই দিতে একাধিকবার ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে আবেদন করেছেন ট্রাম্প। সেটি স্মরণ করিয়ে দিতেই নেতানিয়াহুকে বলেছেন তিনি না থাকলে কারাগারে থাকতে হতো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েল। তবে এবারের ইরান যুদ্ধে জড়ানো ঠিক হয়নি যুক্তরাষ্ট্রের, সম্প্রতি এমনটা প্রকাশ্যে স্বীকারও করেছেন ট্রাম্প। তার এই অনুধাবনের পর এবার ট্রাম্প যে চরম অস্বস্তিতে আছেন তা উঠে এলো নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে। লেবানন ও গাজায় ইসরায়েল হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় না বসার বিষয়ে ইরান হুমকি দেওয়ার পরই নেতানিয়াহুর সাথে এই ফোনালাপ। নূর মোহাম্মদ, স্টার নিউজ। ইসরায়েলের আগ্রাসনের মুখে দক্ষিণ লেবাননে আবারও বাস্তুচ্যুত হলেন হাজারো লেবানিজ। তাদের অনেকেই মাত্র সপ্তাহখানেক আগেই আশ্রয় শিবির থেকে ঘরে ফিরেছিলেন, কিন্তু ইসরায়েলের আগ্রাসন আবারও তাদের উদ্বাস্তু করেছে। ইসরায়েলের প্রতি আস্থাহীন লেবানিজরা খুব দ্রুতই কোনো শান্তির আশা করছেন না। তাদের বিশ্বাস সব কিছুরই শেষ আছে, যুদ্ধকেও একদিন কোথাও না কোথাও থামতে হয়। এটা এমন এক অনুভূতি যা বর্ণনা করা যায় না। আমরা এর আগেও এই অভিজ্ঞতা পেয়েছি। আমরা আমাদের ভূমি আবারও পুনর্নির্মাণ করছি। ইনশাল্লাহ আমরা আবারও ভালোভাবে এটা করতে পারবো। আমরা আগেও এমন পরিস্থিতি পার করেছি। আমি 1975 সালে জন্মেছি। জন্মের প্রথম দিন থেকেই আমরা যুদ্ধের মধ্যে বসবাস করছি। দক্ষিণ লেবাননে আগেও ইসরায়েল আমাদের ভূমি দখল করেছে। হ্যাঁ, আমার আশা আছে, কারণ প্রতিটি যুদ্ধকেই কোথাও না কোথাও থামতে হয়। কিছুই এমনভাবে বাড়তে থাকে না যা কখনো শেষ হবে না। আমরা এটি পার করেছি। 1973 সালের যুদ্ধ এবং তার আগের যুদ্ধও দেখেছি। আমরা ভেবেছিলাম এটা কখনো শেষ হবে না, কিন্তু দেখা গেল এরও শেষ আছে। দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে এবং আমরা আমাদের জীবনে ফিরে গেছি। সব কিছুরই এই পৃথিবীতে শেষ আছে। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর। সাদা মেঘের মতো ওড়ে এক চিমটি মায়া, হালকা সুবাসে মিশে আগলে রাখা ছায়া, নরম হাতের ছোঁয়ায় স্মৃতির ওই ক্যানভাসে ফুডেলা হাসছে আজ মমতার সুবাসে। প্রয়োজন আর আয়োজনের সেই পুরনো বন্ধনে ফুডেলা আছে হারানো স্মৃতির প্রতিটি ক্ষণে। স্বাদ ও ঘ্রাণ একদম আমাদের বাড়ির ভাঙানো আটার মতো, তাই না? ফুডেলা, আটা, ময়দা, সুজি, শুদ্ধতায় পূর্ণতায়। ফুডেলা একটি নাবিল পণ্য। বাংলার দেখছেন স্টার ওয়ার্ল্ড। ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। আবাসিক ভবন এবং জ্বালানি অবকাঠামোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছে। ইউক্রেন বলছে 123টি ড্রোন ও 40টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে 56টি ড্রোন গুলি করে ধ্বংস করে ইউক্রেন। এছাড়া সীমান্ত থেকে প্রায় 120 কিলোমিটার দূরের এলাকা পোলতাভার একটি আবাসিক ভবনেও আঘাত এনেছে রুশ ক্ষেপণাস্ত্র। আজ আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আবারও রাশিয়ার হামলায় বিপর্যস্ত কিয়েভ। উদ্ধার কাজে ব্যস্ত জরুরি সেবা বিভাগের কর্মীরা। মঙ্গলবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার পর বাসিন্দারাও ধ্বংসস্তূপ ও ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ সরানোর কাজে হাত লাগান। হামলার ভয়াবহতার বর্ণনা দিচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া ছিল। আমি আমার মেয়েকে নিয়ে নিচু হয়ে বসে তাকে আড়াল করার চেষ্টা করছিলাম, কিন্তু ভবন থেকে ছিটকে আসা পাথর বা ধ্বংসাবশেষের একটি অংশ তার গায়ে আঘাত করে এবং তার জ্যাকেট ছিঁড়ে যায়। কেউ আহত স্বজনদের রক্ষার চেষ্টা করছেন, আবার কেউ বিস্ফোরণের অভিঘাতে মুহূর্তের জন্য দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন। আমি ক্ষেপণাস্ত্রের একটি জ্বলন্ত অংশ উড়ে যেতে দেখেছিলাম। সেটি কোথায় গিয়ে আঘাত করে তা দেখার চেষ্টা করছিলাম। হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এরপর আমি আর কিছুই দেখতে পাইনি। চোখের সামনে যেন অন্ধকার নেমে এসেছিল। আমি কিছু শুনতেও পাচ্ছিলাম না। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের একটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, গেল কয়েকদিনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। আমার মনে হয় রাশিয়া এই যুদ্ধ শেষ করতে চায় না। তারা ইউক্রেনকে আতঙ্কিত করে যাচ্ছে, আমাদের মানুষদের হত্যা করছে এবং আমাদের ভবন ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে। এটি একটি অপরাধ। হামলা হয়েছে দনিপ্রপেটোভস্ক অঞ্চলেও। সেখানে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে উদ্ধারকর্মীরা। হামলার সময় কিয়েভের বাসিন্দারা নিরাপত্তার জন্য মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। এ সময় স্টেশনের ভিতরেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। হামলা থেকে বাঁচতে নিজেদের সহায় সম্বল নিয়েই মেট্রোতে আশ্রয় নেন বাসিন্দারা। দেখুন, আমরা নিজেরাই টিকে আছি, ইউক্রেনীয়রা নিজেরাই বেঁচে আছি। যদিও পশ্চিমা দেশগুলো থেকে সহায়তা আসছে, তবু আমি মনে করি তারা খুব বেশি সাহায্য করছে না। যদি আন্তর্জাতিক চাপ আরো শক্তিশালী হতো, তাহলে আমার মনে হয় এই যুদ্ধ আরো দ্রুত শেষ হয়ে যেত। 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে ইউক্রেনও চলতি বছরে রাশিয়ার তেল স্থাপনাগুলোতে হামলা বাড়িয়েছে। তবে দুই পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। বন্দুক হামলার ঘটনায় ভেস্তে যাওয়া হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন এর নৈশভোজের তারিখ পুনর্নির্ধারিত হয়েছে আগামী 24 জুলাই। এবারও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে ট্রাম্প নিজেই। বলেন, অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সিবিএস এর সিনিয়র হোয়াইট হাউস সংবাদদাতা তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি তা গ্রহণও করেছেন। ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কিছু মানুষের ব্যাপারে তিনি একই রকম কঠোর আর নাও থাকতে পারেন। এর আগে গেল 25 এপ্রিল নৈশভোজের আয়োজন করেছিল সংস্থাটি। সেখানে এক সন্দেহভাজন ব্যক্তি ঢুকে পড়ে গুলি চালালে ভেস্তে যায় অনুষ্ঠান। ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে ফ্রান্স, স্পেন ও পর্তুগাল সহ বিভিন্ন দেশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবহাওয়াবিদরা এবছর এল নিনোর মতো ভয়াবহ পরিস্থিতি হবার আশঙ্কা করছেন। এল নিনো পরিস্থিতি তৈরি হলে খরা, বন্যা ও অতিরিক্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এল নিনোর কারণে চরম তাপপ্রবাহের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তীব্র তাপদাহের কবলে পড়েছে ইউরোপ। ফ্রান্স, স্পেন, পর্তুগাল সহ বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মের আগেই তাপের পারদ এবার 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এই তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্স ও যুক্তরাজ্যে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা মেটিও ফ্রান্স বলছে, এই সময় তাপমাত্রা যা হওয়ার কথা তার চেয়ে 10 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়ে গেছে। তবে সময়ের আগে কেন এমন উষ্ণ হয়ে উঠেছে আবহাওয়া? এর পেছনে রয়েছে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব। এবছর উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঘনিয়ে আসা এবং এল নিনোর মতো আবহাওয়া পরিস্থিতি সক্রিয় হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এল নিনো হল প্রশান্ত মহাসাগরে নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক পরিবর্তনের কারণে সৃষ্ট একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার উপর প্রভাব ফেলে।
এল নিনোর কারণে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানি স্বাভাবিকের তুলনায় বেশি উষ্ণ হয়ে যায়, ফলে বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে যায়। অনেক এলাকায় খরা দেখা দিতে পারে, কিছু অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যা হয়, ঘূর্ণিঝড় ও মৌসুমি বৃষ্টিপাতের ধরন বদলে যেতে পারে। শক্তিশালী এল নিনোর বছরগুলোতে পৃথিবীতে রেকর্ড তাপমাত্রা দেখা যায়। El Niño is a pattern of the global climate that occurs every few years. এল নিনো সাধারণত 2 থেকে 7 বছর পর পর দেখা দেয় এবং কয়েক মাস থেকে 1 বছরের বেশি সময় পর্যন্ত স্থায়ী হতে পারে। সমুদ্রের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে এই পরিস্থিতি স্থানীয় আবহাওয়ার উপর প্রভাব ফেলে, সাধারণত বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়িয়ে দেয়। Generally causing warmer conditions around the world. এল নিনো পরিস্থিতি তৈরি হবে কিনা তা জানা অত্যন্ত জরুরি, কারণ এর ওপর নির্ভর করে খাদ্যশস্য উৎপাদন থেকে বৃষ্টির মাত্রা ও তাপপ্রবাহের তীব্রতা। El Niño is part of a cyclic effect in the climate which includes এল নিনো গুরুত্বপূর্ণ কারণ এটি স্থানীয় আবহাওয়ার ধরনকে প্রভাবিত করে। এর ফলে কোথাও খাদ্য উৎপাদন ভালো হতে পারে, আবার কোথাও ফসল নষ্ট হয়ে যেতে পারে। মানুষ বন্যার মুখোমুখি হবে নাকি তীব্র তাপমাত্রার চাপ সহ্য করবে, এসব বিষয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারে। over the Pacific associated with warmer global temperatures. এ বছর অত্যন্ত শক্তিশালী বা সুপার এল নিনোর শঙ্কা জানাচ্ছেন ইউরোপের পূর্বাভাস সংস্থা। তবে এল নিনো হবার সম্ভাবনা 90% হলেও সুপার এল নিনোর সম্ভাবনা 20 থেকে 30%। We don't know that this El Niño event, if it even happens, is going to be super. এবছরের দ্বিতীয়ার্ধে একটি এল নিনো ঘটার সম্ভাবনা বেশি। এছাড়া কিছু আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী একটি সুপার এল নিনোর সম্ভাবনাও রয়েছে, তবে এসব মডেলের পূর্বাভাস কখনো শতভাগ নিখুঁত নয়। Of course, a small chance that a very strong El Niño will occur, as predicted by some models. কিপিং সতর্ক করে বলেন, বছরের শেষ দিকে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে, কারণ এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য এবং আমাজন বনাঞ্চলে তীব্র তাপপ্রবাহ ও খরার শঙ্কা বাড়তে পারে। সম্ভাব্য এল নিনো নিয়ে এরই মধ্যে বিশ্বব্যাপী সতর্কতা জারি করে দেশগুলোতে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কাজী শাহরিন, স্টার নিউজ। চীনের অব্যাহত নিরাপত্তা হুমকির মুখে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তাইওয়ান। চীন সাগরের দ্বীপগুলো রক্ষায় এবার রোবট কুকুর মোতায়েন করেছে দেশটি। তাইওয়ানের সামরিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ন্যাশনাল চুংশান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সহায়তায় 3 ধরনের রোবট কুকুর তৈরি করেছে। রোবটগুলোর পিঠে নিজস্ব প্রযুক্তি সংযোজন করে এই রোবটকে বার্তা আদান প্রদান ও অস্ত্রে সজ্জিত করা হয়েছে। দুর্নিয়ন্ত্রিত রোবটগুলো নিজে থেকে কমান্ড সেন্টারের সাথে বার্তা আদান প্রদান করতে পারে, সম্ভাব্য শত্রুর গতিবিধি শনাক্ত করে তা নির্মূলের জন্য অস্ত্র প্রয়োগ করতে পারে। দক্ষিণ চীন সাগরে তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপগুলোর চারপাশে চীনের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে এমন ব্যবস্থা নিচ্ছে তাইপে। এই দ্বীপগুলোতে কোনো বেসামরিক নাগরিক বসবাস করে না, তবে তাইপের কোস্ট গার্ড সদস্যরা অবস্থান করেন। মেরিন সেনাদের মতে দ্বীপগুলোর সৈকত ও উপকূলীয় অঞ্চলে টহল ও পরিদর্শনের জন্য কোস্ট গার্ডের জরুরি ও বাড়তি নজরদারির প্রয়োজন রয়েছে। সেনাবাহিনীর ক্ষেত্রেও সামরিক ক্যাম্পে টহল সহায়তার প্রয়োজন আছে। তাই আমরা বিভিন্ন চাহিদা ও ক্যাম্পের অবস্থান অনুযায়ী আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এমন নজরদারি বাড়াবো। ধীরে ধীরে আমরা বিভিন্ন স্থানে এর বিস্তার ঘটাবো। চীনের সিংজিয়াং প্রদেশে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ডুকু হাইওয়েটি আবারও খুলে দেওয়া হয়েছে। তুষার জমে যাবার কারণে প্রতি বছর শীতকালে সড়কটি বন্ধ করে দেওয়া হয়। প্রায় 6 মাস পর জুনের প্রথম দিন সড়কটি খুলে দেওয়া হলে সেখানে পর্যটকদের ঢল নামে। প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকেন শিজিয়াংয়ের বাসিন্দারা। ডুকু হাইওয়ে নামের এই মহাসড়কটি চীনের সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় সড়ক হিসেবে পরিচিত। মনোরম এই পার্বত্য সড়ক দুশানজি থেকে কুচা পর্যন্ত 500 কিলোমিটার দীর্ঘ। পার্বত্য আবহাওয়ার কারণে প্রতি বছরের শীতকালে তুষার জমে সড়কটি চলাচলের সুবিধা হারায়, তখন যান চলাচল নিষিদ্ধ থাকে।